আজকের দিনেই 2015-তে বাংলাদেশের কাছে ওডিআই সিরিজটা হেরেছিল ভারত। এই দিনটা কে ভুলবে? যদি কেউ ভুলেছো তাই একবার মনে করিয়ে দিলাম। বাংলাদেশ এই ওডিআই সিরিজটা জিতে বাংলাদেশের যে মিডিয়া, বাংলাদেশের যে সমর্থক, তারা যেভাবে ট্রোল করেছিল সেইটা কেউ কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু যাই হোক, এই সিরিজ থেকেই বাংলাদেশের একজন স্টারের জন্ম হয়। তার নামটা আমরা সবাই জানি, মুস্তাফিজুর রহমান। সে ওই সিরিজে 3টে ওডিআই ম্যাচ ছিল, সেইখানে 13টা উইকেট নিয়েছিল, আমার এখনও মনে আছে। আর ভারতের কোনো বি বা সি টিম ছিল না, ভারতের এ টিম ছিল। মুস্তাফিজুর রহমানকে খেলতে সবাই স্ট্রাগল করছিল, দিনগুলো ভাই ভোলা যায় না, এখনও মনে আছে। ওই সিরিজে মুস্তাফিজুর রহমান 3 ম্যাচে 13টা উইকেট নিয়েছিল, অন্য বোলাররা 5টা উইকেটও নিতে পেরেছিল না, সেখানে মুস্তাফিজুর রহমান 3 ম্যাচে 13টা উইকেট নিয়েছিল। এবং এর থেকে বেশি চর্চা হয়েছিল বাংলাদেশের পাবলিক বা বাংলাদেশের মিডিয়া যেভাবে তোমার ভারতীয় দলকে ট্রোল করেছিল। মানে বাংলাদেশ ভারতকে হারিয়েছে বা মুস্তাফিজুর রহমান এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, এই সব চর্চার থেকে বেশি চর্চা হয়েছিল আমাদের ভারতের মিডিয়াতে, যে তোমার বাংলাদেশের সমর্থক, বাংলাদেশের মিডিয়া যেভাবে তোমার ভারতের ক্রিকেট টিমকে ট্রোল করেছিল। যাই হোক, পাকিস্তান ওমেন ক্রিকেট টিম বাংলাদেশ ওমেন ক্রিকেট টিমের কাছ থেকে হেরে পুরো টুর্নামেন্ট থেকেই, মানে টি20 ওয়ার্ল্ড কাপ থেকেই বের হয়ে গেল, টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেল। প্রথম এশিয়ান টিম যে তোমার টি20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেল ভাই। প্রথমে তোমার ভারত, দেন সাউথ আফ্রিকা এবং এখন বাংলাদেশ, এবং গ্রুপ স্টেজে যে তোমার নেদারল্যান্ডস বা কার সাথে খেলেছিল তার সাথেও হেরেছিল। পাকিস্তান ওমেন টিম টি20 ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেল। আর এক সময় মনে হচ্ছিল, যখন তোমার বাংলাদেশ ওমেন 123 রান করেছিল, মনে হচ্ছিল পাকিস্তান জিতবে। আর জিততেও, মানে তোমার পাকিস্তান ওমেন টিম 10 ওভার শেষে 62 রান করে ফেলেছিল, মানে ওটাও 2 উইকেট হারিয়ে, মানে 60 বলে 60 রান চাই, হাতে 8 উইকেট, পাকিস্তান ওমেন ইজিলি জিতছিল। সেখান থেকেই কামব্যাক করে সাজিদা আক্তার নাকি নাম ছিল ভাই, সে 1 ওভারে 2টো উইকেট নেয় ভাই। 11 থেকে 15 ওভারে পাকিস্তান ওমেন কেবল 12 রান করে, কেবল 12 রান 11 থেকে 15 ওভার পর্যন্ত, মানে লাস্ট 12 ওভারে পাকিস্তান ওমেন একটাও বাউন্ডারি মারতে পারেনি। মানে বুঝতে পারছো ভাই, একটাও বাউন্ডারি মারতে পারেনি 8 ওভারের পরে। শেষ 12 ওভারের কথা বলছি আমি, একটাও বাউন্ডারি মারতে পারেনি। আই থিঙ্ক 100 রানেই অল আউট হয়েছিল। যাই হোক, বাংলাদেশ ওমেনের কাছে পাকিস্তান ওমেনের হারের পর পাকিস্তানের অনেক লোক মজা করে বলছে যে ভাই, বাংলাদেশ ওমেন এবং পাকিস্তান ওমেন এদের দুজনের মধ্যে সুযোগ সুবিধার অনেক ডিফারেন্স আছে। যদি তোমার পাকিস্তান ওমেন্স বাংলাদেশ ওমেন্সের মতো সুযোগ সুবিধা পেত, তাহলে হয়তো পাকিস্তান ওমেন বাংলাদেশকে ইজিলি হারিয়ে দিত। এই কারণটা হচ্ছে বলার, এটা কেবল একটা ব্যঙ্গ করে বলছে। কারণ পাকিস্তান ওমেন যখন তোমার ইন্ডিয়ার কাছে হেরেছিল, তখন অনেকেই বলছিল যে ইন্ডিয়ার সুযোগ সুবিধা দেখো কোথায় এবং পাকিস্তান ওমেনের সুযোগ সুবিধা দেখো কোথায়। তারা সেই সুযোগ সুবিধাটা পায় না যেটা তোমার ইন্ডিয়ার ওমেন্স টিম পায়। তো তাই এখন মজা করে তারা বলছে যে বাংলাদেশের ওমেন টিম যে সুযোগ সুবিধাটা পায়, সেটা তোমার পাকিস্তান ওমেন সেই সুযোগ সুবিধাটা পায় না, তাই তোমার পাকিস্তান ওমেন হারলো। অন্যদিকে ইন্ডিয়া আফগানিস্তানকে 3-0-তে সিরিজটা হারিয়ে দিল। গতকাল ম্যাচে ভাই জয়সওয়াল আবার সেঞ্চুরি করলো। তার আগের ম্যাচটা ফলপ হয়েছিল, 3 রান কি 2 রান করেছিল আগের ম্যাচে। তার আগের ম্যাচে মানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আই থিঙ্ক 121 রান করেছিল। মানে 3টে ম্যাচে 2টো সেঞ্চুরি জয়সওয়ালের। ভাই এই ইন্ডিয়ার টিমটা কি করছে? আমি ভাবছি ওয়ার্ল্ড কাপে, ওডিআই ওয়ার্ল্ড কাপে তোমার টপ 4 কে হবে, মানে শুভমন গিল, জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল, এই 6 জন আছে। শুভমন গিল তো ক্যাপ্টেন ভাই, ও হাঁটছে না, তাহলে বাচ্চা কে ভাই? রোহিত শর্মা, বিরাট কোহলি এরাও খেলছেই, রোহিত শর্মা বিরাট কোহলি খেলছেই ভাই। জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, মানে কি হবে? টিমটা দেখে খুবই ডেঞ্জারাস লাগছে। কারণ জয়সওয়াল ভাই তোমার টি20 বলো, ওডিআই বলো বা তোমার টেস্ট বলো, প্রত্যেক জায়গায় সে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আইপিএল একটু ফরক হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ফর্মটা এখনও বজায় রেখেছে। আর অন্যদিকে শুভমন গিল ক্যাপ্টেন, ওর নিয়ে তো কিছু বলার নেই ভাই, মানে সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই যাচ্ছে। আর তোমার ঈশান কিষেন যে দারুণ একটা ফর্মে আছে, শ্রেয়স আইয়ার, তাকে তুমি কীভাবে বসাবে ভাই? এই টিমটা গার্দা উড়াবে ভাই। 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে কে খেলছে প্লেইং ইলেভেনে, এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আছি। এনিওয়ে, এইবার পরের খবরে আসছি, যেখানে তোমার সোশ্যাল মিডিয়াতে একটা খুবই রিউমার ছড়িয়েছে, যেখানে বলা হচ্ছে
এলএসজি ঋষভ পান্তকে দিতে চেয়েছিল কেকেআর, কিংবা কেকেআর ঋষভ পান্তকে নিতে চেয়েছিল, তার বদলে এলএসজি চেয়েছিল তোমার রিঙ্কু সিংকে, সুনীল নারায়ণকে, বরুণ চক্রবর্তীকে। এটা তোমার রিউমার ঘুরে বেড়াচ্ছে অনেক জায়গায়, এইটা কোনো অফিসিয়ালি কোথাও আসেনি কোনো খবর, বা ইএসপিএন, ক্রিক ইনফো বা তোমার ক্রিক বাজের মতো কোনো একটা জেনুইন সোর্স এই খবরটা এখনও বলেনি। এটা জাস্ট একটা রিউমারই বলতে পারো, অনেক টিভি চ্যানেলে, অনেক নিউজ চ্যানেলে এটা বলা হচ্ছে যে তোমার রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী তিনজনকে তোমার চেয়েছিল এলএসজি ঋষভ পান্তকে দিতে চেয়েছিল কেকেআর এইটা করেনি, আর যেটা ঠিকই করেছে, এটা রিউমার হলেও আমি বলবো এটা ঠিকই করেছে। কারণ ভাই বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এবং তোমার রিঙ্কু সিং, তার বদলে কাকে পাচ্ছি আমরা? ঋষভ পান্তকে। দরকার নেই ভাই, দরকার নেই, আমাদের দরকার নেই। তো যাই হোক, যেটা ইএসপিএন, ক্রিক ইনফো বা ক্রিক বাজ রিপোর্ট করছে যে তোমার ঋষভ পান্ত 15 কোটিতে দিল্লি ক্যাপিটালসে ফিরছে। এছাড়া দিল্লি ক্যাপিটালসে সৌরভ গাঙ্গুলি অ্যাজ এ হেড কোচ হয়ে ফিরছে আবার, এবং ইউবরাজ সিং অ্যাজ এ ব্যাটিং কোচ হয়ে ফিরছে। এইটা দিল্লি ক্যাপিটালসের জন্য খুবই ভালো, আর আমি বলবো এখানে ঋষভ পান্তের জন্য এটা খুবই ভালো। কারণ ভাই ঋষভ পান্ত সৌরভ গাঙ্গুলি খুব একটা ক্লোজ, তার সাথে সৌরভ গাঙ্গুলি প্লাস ইউবরাজ সিং, এটা আমরা সবাই জানি তারা কত ক্লোজ। সেটা ঋষভ পান্তের জন্য ভালো হবে, সৌরভ গাঙ্গুলির জন্য ভালো হবে, ইউবরাজ সিংয়ের জন্য ভালো হবে, দিল্লি ক্যাপিটালসের জন্য ভালো হবে, এটা সবার জন্যও ভালো হবে, এলএসজির জন্য ভালো হবে। টাকাটাও বাঁচলো, 13 কোটি আই থিঙ্ক তোমার বেঁচে আছে, ওদের পকেটে যাচ্ছে। তো এটা খুবই একটা ভালো খবর। আর তার সাথে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স ও ভাই চাইছে তোমার হার্দিক পান্ডিয়াকে দিতে এবং জাসওয়ালকে নিতে, মানে রাজস্থানের সোলারের সাথে ট্রেড ডিল করতে চাইছে। তোমরা হার্দিক পান্ডিয়াকে নিয়ে নাও এবং জাসওয়ালকে দিয়ে দাও। আর হ্যাঁ, দিল্লি ক্যাপিটালসে তোমার কুলদীপ যাদব আছে, তাকে এলএসজি নিচ্ছে, মানে ঋষভ পান্তকে দিচ্ছে এবং কুলদীপ যাদবকেও নিচ্ছে। দেখো ঋষভ পান্ত এবং কুলদীপ যাদব এইটা অলমোস্ট ধরে নাও 90% কনফার্ম, কারণ ইএসপিএন, ক্রিক ইনফো বা ক্রিক বাজের মতো সোর্স থেকে খবরটা আসছে। কিন্তু তোমার যে জাসওয়াল, হার্দিক পান্ডিয়া, এই খবরগুলো কেবল উড়ছে, বা তোমার কেকেআর যেটা বললাম যে একে কি চাইছে, এইগুলো কোনো ভালো কোনো সোর্স থেকে এই খবরটা আসেনি। তোমার কেকেআর যেটা বললাম, মানে এসপিএন, ক্রিক ইনফো বা ক্রিকবাজ, যেটাকে আমি বেশি বিশ্বাস করি, সেই সোর্স থেকে খবরগুলো আসেনি। কিন্তু হ্যাঁ, অনেক বেশি রিউমার আছে এইগুলো নিয়ে। তো চলো, এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।